দর্শক, উপমহাদেশের দুটি দেশ ভারত এবং পাকিস্তান তাদের চিরশত্রুতার মধ্যে বাংলাদেশ হঠাৎ করে ইনভলভ হয়ে যাচ্ছে, ঢুকে যাচ্ছে, সেটি আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের ফিনিক্স মেমোতে জানানোর চেষ্টা করি এবং সেটির সূত্র ধরে আমরা গত ৮ তারিখে বলেছিলাম ভারত আমাদের উত্তর এবং উত্তর পশ্চিমাঞ্চলে ৩টি সামরিক ঘাঁটি তৈরি করেছে এবং আমরা প্রশ্ন রেখেছিলাম যে ভারত এবং পাকিস্তানের বহুদিনের শত্রুতার মধ্যে কি বাংলাদেশ যুক্ত হয়ে যাচ্ছে, বাংলাদেশ কি একটি রণক্ষেত্রে পরিণত হচ্ছে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের এই ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে। তো এইসব প্রশ্নগুলো করার পরে ঠিক ৪ দিন পরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী ১৩ই নভেম্বর বললেন যে বাংলাদেশ ফ্রন্ট থেকে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। আমি ইন বিটুইন দ্য লাইন এই মেসেজটাই পড়েছি, আপনারা কি পড়েছেন সেটা একটু আমাকে কমেন্টে জানাবেন। তো এসব ঘটনা যখন ঘটছে তখন কি হলো, তখন বোমা হামলা হলো দিল্লিতে এবং পাকিস্তানের ইসলামাবাদে। এখন আমরা প্রগতিশীলরা, আমরা প্রো অ্যাক্টিভিস্টরা, সেকুলার জাতীয়তাবাদীরা আজ গভীরভাবে উদ্বিগ্ন এবং চিন্তিত কি হচ্ছে এই অঞ্চলে। কারণ আমরা জানি এগুলো শুধুমাত্র দুটি বোমা হামলা নয়, বরং তা এক ভয়াবহ ভূরাজনৈতিক খেলার সূচনা। মতাদর্শের পার্থক্য, গোয়েন্দা চক্রের খেলা আর সন্ত্রাসবাদের ইতিহাস বলে এ ধরনের ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্বের মূলে আঘাত হানতে পারে। তো এখন প্রশ্ন আসা স্বাভাবিক যে কি হচ্ছে। শুধু আমরা না, সারা দুনিয়াও যেন এটি নিয়ে বেশ উদ্বিগ্ন হয়ে গেছে। আপনারা দেখুন, এখানে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া এসব নিয়ে কথা বলেছে যে দিল্লি আর ইসলামাবাদ ঘটনায় দক্ষিণ এশিয়ায় কি প্রভাব পড়বে, বাংলাদেশের উপর কি প্রভাব পড়বে, এই হামলাগুলোতে বাংলাদেশের অবস্থান কি হতে পারে। এই এই জিনিসগুলো এখন সারা বিশ্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। চলুন ঘটনাগুলো কি হয়েছিল একটু দেখা যাক। নভেম্বরের ১০ তারিখে দিল্লির ঐতিহাসিক লালকেল্লার সামনে এক ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণ হয়। নিহত হয় ১৫ জন এবং আরো ২০ জন গুরুতর আহত হয়। ভারত সরকার তৎক্ষণাৎভাবে বলে যে এই ঘটনাটি সন্ত্রাসী হামলা। ঠিক দুদিন পরে নভেম্বরের ১২ তারিখে ইসলামাবাদের আদালত চত্বরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে ১২ জন নিহত হয়। পাকিস্তান সরকার সঙ্গে সঙ্গে বলেন যে দেশ যুদ্ধ অবস্থায় আছে। এখন দুই দেশের রাজধানীতে একই সময় বোমা হামলা, তাই না? দুপক্ষই এখন পরস্পরকে দায়ী করছে। পাকিস্তান বলছে ইসলামাবাদের হামলায় ভারত ও আফগানদের ষড়যন্ত্র আছে এবং ভারত বলছে পাকিস্তান ভিত্তিক জিহাদি গোষ্ঠীগুলোর সম্পৃক্ততা রয়েছে তাদের ভারতের মাটিতে বোমা হামলায়। ভারত যে শুধু একে সন্ত্রাসী হামলা বলছে তাই নয়, ভারত বলছে যে তারা সম্ভাব্য ক্রস বর্ডার মানে বাংলাদেশ এবং পাকিস্তানের কোনো যোগসূত্র আছে কিনা এই বোমা হামলায় সেটা তারা খতিয়ে দেখবে। ভারতের এই বোমা হামলায় আমার মনে হয় আমরা কিন্তু সবাই সচেতন হয়ে গিয়েছিলাম, তাই না? আমরা কিন্তু সবাই একটু উদ্বিগ্ন হয়ে গেছি যে কখন বাংলাদেশের উপর পয়েন্ট আউট করা হয়। সেটিরও আমাদের কাছে যথেষ্ট কারণ রয়েছে, আমরা শুধু শুধু সেটি চিন্তা করিনি। আপনারা এই পত্রিকাগুলো দেখুন, ২৯ সেপ্টেম্বর থেকে অক্টোবরের শেষ পর্যন্ত ভারতের বিভিন্ন পত্রিকা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আনাগোনা বাংলাদেশে আনাগোনার কথা বলেছে, বাংলাদেশের ডিজিএফআই এর সাথে বিভিন্ন গোপন মিটিং এর কথা বলেছে এবং বিভিন্ন মিটিং সম্পর্কে তারা প্রকাশ করেছে, উদ্বেগ জানিয়েছে এবং তারা বলেছে যে টার্কি থেকে আমাদের দেশে অস্ত্র আসছে গোপনে। শুধু যে ভারত উদ্বিগ্ন হয়েছে তাই নয়, এই কথাগুলো এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক মিডিয়াও কিন্তু চুপ করে থাকেনি। আপনারা যদি এখানে দেখেন যে দ্য ইকোনমিক্স টাইমসের একটি খবর আমি দিলাম যে আন্তর্জাতিকভাবেও এই ভারতের এই সন্ত্রাসী হামলা নিয়ে বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে পাকিস্তানের এই আনাগোনা, এগুলো নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। দি ইকোনমিক্স টাইমস নভেম্বরের ১০ তারিখে দুপুরবেলা মানে ১:৫৫-তে তারা খবর করেছে ভারতের ইন্টেলিজেন্স জানতে পেরেছে যে লস্করে তাইয়বার নেতা হাফিজ সাইদ বাংলাদেশে বসে ভারতে জঙ্গি হামলা চিন্তা করছে।
এখন আমি আপনাদের খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, খুবই ইন্টারেস্টিং জিনিস। পাশের নিউজটা দেখুন এবার। প্রথম নিউজটি প্রকাশ পেয়েছে 10 তারিখ 1:55 যে ভারতে এরকম বোমা হামলা হতে পারে, বাংলাদেশে বসে সেটার প্ল্যান হচ্ছে। ঠিক 10 তারিখ সন্ধ্যার সময়, 7টার সময়, সন্ধ্যা 7টার সময় ভারতে বোমা হামলাটা হলো। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে ভারত সবকিছুই জানতো, বাংলাদেশে বসে যে বোমা হামলার প্ল্যান হচ্ছে, কারা বোমা হামলা করবে, কিভাবে করবে, সেগুলো ভারত সবকিছুই জানতো, কিন্তু শেষ মুহূর্তে তারা হয়তো সেটা কন্টেইন করতে পারেনি। অবশ্য আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে শুধুমাত্র দিল্লির লালকেল্লাতে নয়, ভারতের আরো প্রায় 30টি জায়গায় এরকম বোমা হামলা হওয়ার কথা ছিল। ভারত 10 তারিখের পর থেকে এই পর্যন্ত অনেকগুলো বোমা হামলা কন্টেইন করেছে, এখনো তারা অপারেশন চালিয়ে যাচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং কথা হলো তারা পাকিস্তানের সাথে যতগুলো সীমান্ত আছে সেখানে তারা সেনা মোতায়েন বৃদ্ধি করেছে, এগুলো সব শোনা যাচ্ছে। তো এই অবস্থায় ভারতের কাছে আসলে সব রকমের খবর থাকলেও তারা কিন্তু দেখুন সরাসরি তৎক্ষণাৎভাবে বাংলাদেশকে ইমপ্লিকেট করেনি, বাংলাদেশকে দোষারোপ করেনি। তো এখন গত 3-4 দিন ধরে কি হচ্ছে? গত 3-4 দিন ধরে ভারতের বিভিন্ন পত্রপত্রিকা ঘেটে আমরা দেখলাম যে এই তারা বলতে চাচ্ছে, ভারতের পত্রপত্রিকাগুলো বলতে চাচ্ছে যে বাংলাদেশের ভেতরে যে এই বোমা হামলা শুধু প্ল্যান হয়েছে তাই নয়, এই বোমা হামলার প্ল্যানের মিটিংয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের 2জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। আমি টুইটারে ঘুরে বেড়ানো একটি ছক আপনাদের এখানে দেখাচ্ছি, এইভাবে তারা প্রকাশ করছে। এই ঘটনার মধ্যে আরো যে সাংঘাতিক ঘটনাটি ঘটেছে, যে ঘটনাটি হয়তোবা পুরো পরিস্থিতিকে আরো জটিল করে দিতে পারে, সেটি হলো আমাদের দেশের স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি গত 10 দিন ধরে, টানা 10 দিন ধরে পাকিস্তানে অবস্থান করছেন। আরো অবাক ব্যাপার হলো গত 1.5 মাসে এটি তার দ্বিতীয় দীর্ঘতম সফর। এখন এমন একটি সময় যখন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খুবই টানটান অবস্থা রয়েছে, যখন দিল্লি বিস্ফোরণের কারণে বাংলাদেশের মাটিকে ইমপ্লিকেট করার একটা জায়গা তৈরি হয়েছে, অথবা অভিযোগ করতে পারা যায় এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, ঠিক তখন দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা কেন পাকিস্তানে আছেন এই প্রশ্ন আমাদের সবার। কোনো প্রেস ব্রিফিং নেই, কোনো সরকারি ব্যাখ্যা নেই, কোনো স্বচ্ছতা নেই, জাতিকে রাখা হয়েছে সম্পূর্ণ অন্ধকারে। এবং এর সাথে যদি আমি আপনাদের যোগ করি যে আমাদের সরকারি কর্মকর্তা এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ভিসা ছাড়া দুদেশে আসা যাওয়ার একটা ব্যবস্থা করা হয়েছে, একটা পদক্ষেপ করা হয়েছে, মানে তাদের ভিসা লাগবে না। এখন আপনাদের যদি আমি একটি তথ্য দেই যে পাকিস্তানের নাগরিকেরা পৃথিবীর কোনো দেশে ভিসা ছাড়া ঢুকতে পারে না, মানে সারা বিশ্বে পাকিস্তান একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে পরিচিত এবং তাদেরকে কেউ ভিসা ছাড়া ঢুকতে দেয় না। সেই অবস্থায় আমরা কেন এই পদক্ষেপটা নিলাম? 2024-এর অগাস্টের 8 তারিখে ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর থেকেই আমাদের দেশে পাকিস্তানি লোকজনের আনাগোনা বেড়ে গেছে। সেটা আপনি সরকারি কর্মকর্তা বলেন, আপনি সেটা নৌবাহিনী, বিমান বাহিনী প্রধান কর্মকর্তাদের কথা বলেন, আর জঙ্গি তৎপরতার জঙ্গি সদস্যদের কথাই বলুন না কেন, যেটাই বলুন সেটা বেড়ে গেছে, সেটা আমরা সবাই পত্রপত্রিকায় দেখছি। শুধুমাত্র তাই নয়, তারা আসলে আমরা বলছি যে তাদের সাথে নাকি আমাদের সম্পর্ক ঐতিহাসিক। তারা আমাদেরকে বলছে আমাদের মাটি নাকি তাদের পূর্ব ফ্রন্ট, ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এর মধ্যে আবার শোনা যাচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা মানে আইএসআই একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসবে জানুয়ারি মাসে এবং তারা ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করবে।
এগুলো কি সব আমাদের আলাদা আলাদা ঘটনা মনে হয়, নাকি এগুলো সবকিছুকে একসাথে যখন আমরা দেখি তখন আমরা ভয়ঙ্কর কিছু দেখতে পাই? আমি তো দেখতে পাই, আপনারা কি দেখতে পাচ্ছেন? এগুলো কি কোনো একটা বড় পরিকল্পনার ধারাবাহিকতা নয়? কিন্তু প্রশ্ন হলো কিসের বিনিময়ে? কেন এসব করা হচ্ছে? কোন গোপন এজেন্ডা বাস্তবায়নের জন্য এই ঝুঁকিপূর্ণ খেলায় আমরা মেতেছি, আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার মেতেছে? এর ফলে যে বাংলাদেশ ভারতের নিরাপত্তা সম্পর্ক আরো ঝুঁকির মুখে পড়তে পারে, সেটি কি আমরা কখনো ভেবে দেখেছি? দেখুন, দিল্লির গাড়ি বোমা হামলা এখন আর একটি আলাদা ঘটনা হিসেবে বলার কোনো উপায় নেই, বরং আমরা শুধু না, সারা বিশ্ব বলছে যে বাংলাদেশের রাষ্ট্র এটির সাথে জড়িত আছে। এত কিছুর মধ্যে হঠাৎ করে আমরা জানলাম, কেন এই কথাটা বলছি, যে হঠাৎ করে আমরা দেখছি যে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দোভালের আমন্ত্রণে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারত সফরে যাচ্ছেন। তিনি একদিন আগেই নাকি চলে যাচ্ছেন। এটি কিন্তু খুবই কনসার্নের ব্যাপার। এর মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশকে নিয়ে ভারত পাকিস্তান কি টানাটানি শুরু হয়েছে? পাকিস্তানের সাথে আমাদের যে গোপন আঁতাত, আমার দেশের ভেতরে বসে ভারতে জঙ্গি হামলার যে পরিকল্পনা, ভারত স্বভাবতই উদ্বিগ্ন হবে এটি বলার অপেক্ষা রাখে না। কথা হলো, এই টানপূরণের মধ্যে আমার দেশের অবস্থা কি হবে? এই সবকিছুর প্রেক্ষিতে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত, আমাদের প্রশ্ন তোলা উচিত, আমাদের দাবি জানানো উচিত, তাই না? আমি আমাদের ফিনিক্স মেমোর পক্ষ থেকে আমি ৩টি পয়েন্ট আপনাদের কাছে তুলে ধরতে চাই। সেগুলো কি? সেগুলো হলো, অন্তর্বর্তীকালীন সরকার বারবার সন্ত্রাসবাদের দিকে যে তারা ঝুঁকছে সেটি তারা অস্বীকার করছে। এই অবস্থানটিকে প্রশ্নবিদ্ধ করতে হবে। বাংলাদেশে জঙ্গিদের তৎপরতা, গোয়েন্দা তৎপরতা, অর্থ সংকুলান, এই সবগুলো জিনিস বিশ্বকে জানাতে হবে। সবচেয়ে বড় কথা, আমাদের জানাতে হবে। ২ নাম্বার ব্যাপার হলো, সংবাদপত্র এবং সাংবাদিকদের অবশ্যই স্বাধীনতা নিশ্চিত করতে হবে। কারণ এখন তাদেরই কাজ হলো প্রয়োজনীয় গবেষণা করে লস্করি তাইয়বা, জেশে মোহাম্মদের মতো এই যে লোকজনের কথা আমরা শুনছি, এখানে আসছে, এখানে ঘাঁটি গাচ্ছে, এই নিউজগুলো আমাদের জানা দরকার। সাংবাদিকদের যদি স্বাধীনতা না থাকে, ওনারা বাংলাদেশ পাকিস্তানের গোয়েন্দা লেনদেন, ভিসা, রেকর্ড, অর্থ সংক্রান্ত এগুলো আমাদের সামনে আসবে না। ৩ নাম্বার আমরা যেটা বলতে চাচ্ছি এবং যেটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটি হলো বাংলাদেশকে তার কৌশলগত অবস্থান স্পষ্ট করতে হবে। ভারত ও পাকিস্তান যদি মুখোমুখি হয়, বাংলাদেশকে নির্লিপ্ত দর্শক হয়ে থাকলে চলবে না, বরং প্রকাশ্যে ঘোষণা দিতে হবে আমরা সন্ত্রাসবাদ বিরোধী, আঞ্চলিক সহযোগিতার পক্ষে এবং তদন্তে স্বচ্ছতা চাই। কেননা বাংলাদেশকে যদি ইসলামপন্থী ট্রানজিটে পরিণত হতে দেওয়া হয়, তা হবে ১৯৭১-এর চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। একজন প্রো ৭১ অ্যাক্টিভিস্ট হিসেবে, সেকুলার ন্যাশনালিস্ট হিসেবে আমি আশঙ্কা করছি যে আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট হয়তো ইসলামিস্ট বা পাকিস্তান ঘেঁষা নেটওয়ার্ককে প্রশ্রয় দিচ্ছে। যুক্তিসঙ্গত তথ্য এবং গোয়েন্দা পরিস্থিতি অনুযায়ী আমি যেসব কার্যকলাপ দেখতে পাচ্ছি, যেসব তথ্য জানতে পাচ্ছি, সেগুলো থেকে আমি যথেষ্ট চিন্তিত, এবং ঘটনাগুলো সবই যথেষ্ট উদ্বেগজনক। এবং আমাদের কথা হলো বাংলাদেশকে কোনো সন্ত্রাসী ট্রানজিটে পরিণত হতে দেওয়া যাবে না। এ কারণে আমাদের সেকুলার নাগরিকদের প্রস্তুত থাকতে হবে। ভারত যদি প্রকাশ্যে বলে যে বাংলাদেশ ব্যবহার হবে ট্রানজিট হিসেবে, তাহলে নিজেদের সার্বভৌম অবস্থান আমাদের রক্ষা করতে সোচ্চার হতে হবে, এবং একই সঙ্গে প্রতিবেশীর সাথে কিভাবে পারস্পরিক শান্তিপূর্ণ ভাবে সহাবস্থানে থাকা যায় সেটিও আমাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশকে স্পষ্টভাবে বলতে পারতে হবে, আমরা পাকিস্তানের ছায়া নই, আমরা ভারতের প্রতিচ্ছবি নই, আমরা স্বাধীন, সেকুলার, ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, অ্যাক্টিভিস্টরা, চিন্তাশীল নাগরিকেরা, আপনাদের প্রতি আমাদের আহ্বান, প্রশ্ন করুন, প্রমাণ দাবি করুন, সত্যের পাশে দাঁড়ান। কারণ এই সময়ে যুদ্ধটা শুধুমাত্র রাস্তার নয়, যুদ্ধটা আমাদের চিন্তায়, যুদ্ধটা আমাদের চেতনায়, যুদ্ধটা আমাদের মাতৃভূমিকে রক্ষা করার দায়ে, তাই না? সবাই ভালো থাকবেন। জয় বাংলা।